নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 24শে অক্টোবর, শুক্রবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইনগুলি। 8 বছর চাকরির পর ছাঁটাই নয়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। নতুন আশা পশ্চিমবঙ্গের শিক্ষকদের। উত্তরপ্রদেশে কি ঘটছে, কেন মাসে 164 তরুণী ঘর ছাড়ছে? পুলিশের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দীপাবলি অন্ধকারে ডুবে গেল, 200 রুগার্ড কার্বাইড বন্দুক, 200 চোখ কেড়ে নিল। বদলে যাচ্ছে ব্যাংকের নিয়ম, নভেম্বর থেকে কি কি নতুন সুবিধে? চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক নারদ মামলায় প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক। প্রিয় রঙ্গমঞ্চকে বিদায়, অঙ্গভঙ্গিতেই সন্ন্যাসের বিরাট ইঙ্গিত গ্যালারির দিকে। সোনারপুরে কালী পুজোর মণ্ডপে রাতে উচ্চস্বরে বক্স বাজাতে বারণ করায় খুন যুবক। চাকরির টোপ গিলে যুদ্ধক্ষেত্রে, রাশিয়া থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন হায়দ্রাবাদের যুবক। বুক চিতিয়ে জয় শ্রীরাম বলুন, মুখ লুকিয়ে নয়। গানের মাঝে স্লোগানে তুঙ্গে ইমন চক্রবর্তী। দুর্গাপুরের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। ফোন পেয়েই বুক কেঁপে ওঠে মায়ের, ছুটে গিয়েও শেষ রক্ষা হলো না, না ফেরার দেশে আদরের অপূর্ব। নন্দীগ্রামে চুরি করে জিতেছে, ভবানীপুরে হারাবো, শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়েই গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। টাকা জমা রাখলেই দ্বিগুণ রিটার্ন, আসানসোলে তৃণমূল নেতার ছেলের বেনজির জালিয়াতি, গায়ের সাধারণ মানুষের 450 কোটি টাকা। রাত ভোর ঢুকত মহিলারা, আসর বসত রোজ, শেষ পর্যন্ত সব হাতে নাতে ধরল পুলিশ। দীপাবলিতে নতুন বাজি কার্বাইড গান, ফাটাতে গিয়ে অন্ধ হতে বসেছে 30 জন, আহত 300। সাত সকালে চলন্ত বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে নিহত 11 জন যাত্রী। মাইক ডিজে থামাতে বলায় পর্ণশ্রীতে মেরে নাক ফাটিয়ে দিল পাড়ার ছেলেরা। সারা বিশ্বে শুধুমাত্র ভারতেই চায়ের সাথে দুধ মেশানো হয়, এর কারণ কি জানেন? চীন থেকে সৌদি আরব, কেন এই দেশগুলি ভারত থেকে গোবর কিনছে? জেনে নিন বড় কারণ। উইকেন্ডে ফের হাওয়া বদল, জাঁকিয়ে শীতের আগে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। 8 বছর নিরবচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌক্তিক। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই এক যুগান্তকারী রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। গত 17 অক্টোবর 2025-এ মহামান্য প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রন এর বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেন। উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের 4 জন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই রায় দেওয়া হয়েছে, যা সারা দেশের কর্মচারী মহলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে, সেখানে নতুন করে আশার আলো সঞ্চার করেছে। মামলার পটভূমি ছিল 2000 সাল। ওই বছর 18 অক্টোবর উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের জেলা জজশিপে 12টি চতুর্থ শ্রেণীর পদের জন্য বিজ্ঞাপন বের হয়। সেই বিজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা ছিল, শূন্য পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারা যাবে। 2001 সালে ফেব্রুয়ারি এবং জুলাই মাসে আবেদনকারীদের নিয়োগ করা হয়। তারা 8 বছর ধরে কাজ করেন, কিন্তু 8 বছর পর তাদের এই যুক্তিতে ছাঁটাই করা হয় যে বিজ্ঞপ্তির 12টি পদের বাইরে অতিরিক্ত পদে তাদের নিয়োগ করা হয়েছিল। এই ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ উভয়ই ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেয়। এরপরেই কর্মীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ 17 বছর তারা চাকরির বাইরে ছিলেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে কর্মীদের পক্ষে দাঁড়ায়। শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে, যা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নীতিগতভাবে খুব জরুরি।
আদালত জানায় বিজ্ঞাপনে পদ বাড়াতে পারে লেখার অর্থই হলো নিয়োগকারী কর্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা রাখতে চেয়েছিল, যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ। আদালত তথ্য খতিয়ে দেখে যে 2000 সালের পর পরবর্তী বিজ্ঞাপন বের হয় 2008 সালে। এর থেকেই প্রমাণ হয় যে এই মধ্যবর্তী অর্থাৎ 2000 থেকে 2008 সময় 29টি নতুন শূন্যপদ তৈরি হয়েছিল। আবেদনকারীদের সেই নতুন তৈরি হওয়া শূন্য পদেই নিয়োগ করা হয়েছিল, তাই এই নিয়োগকে কোনোভাবেই অতিরিক্ত বা বেআইনি বলা যায় না। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। যারা এখনো অবসর নেননি তাদের অবিলম্বে আম্বেদকর নগরের জেলা জজশিপে 4র্থ শ্রেণীর বিদ্যমান শূন্য পদে পুনর্বহাল করতে হবে রায় দেওয়া হয়েছে। যদিও এই মামলাটি উত্তরপ্রদেশের, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। পশ্চিমবঙ্গেও শিক্ষক বা অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময় অতিরিক্ত পদে নিয়োগ বা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে। এই রায়টি একটি শক্তিশালী আইনি সিদ্ধান্ত। এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়ার পর নিছক পদ্ধতিগত ত্রুটির কারণে কর্মীদের ছাঁটাই করা যায় না। উত্তরপ্রদেশের একটি জেলায় তরুণীদের ঘর ছেড়ে চলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিসংখ্যান বলছে এই জেলায় প্রায় প্রতিদিনই 8 থেকে 10 জন করে কম বয়সী মেয়ে পরিবারকে কিছু না জানিয়েই নিখোঁজ হচ্ছে। আশ্চর্যজনক তথ্য হলো সেপ্টেম্বর মাসে 13 থেকে 25 বছর বয়সী মোট 164 জন তরুণী নিখোঁজ হয়েছে। এখনো অনেক তরুণী সেই পরিচিত যুবকদের সঙ্গেই রয়েছে যাদের সাথে তারা বাড়ি ছেড়ে পালিয়েছিল। তদন্তে জানা গিয়েছে নিখোঁজ হওয়া প্রায় সব তরুণী তাদের পূর্ব পরিচিত যুবকদের সঙ্গে বাড়ি ছেড়েছেন। এদের মধ্যে কারোর সাথে 3 বা 6 মাসের পরিচয়, আবার কারোর সাথে 1-2 বছরের সম্পর্ক। এই ঘর পালানো কতটা গুরুতর তা প্রমাণ মিলেছে তুর্কপট্টি এলাকায়। 2 মাস আগে সেখানে ভোরে এক তরুণী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। সকালে প্রস্তুতি নিতে গিয়ে দেখা যায় তরুণী ঘরে নেই। পরে খোঁজ নিয়ে জানা যায় সে তার গয়না, নগদ টাকা ও অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে পালিয়েছে তরুণের সঙ্গে। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে এবং 2 মাস পরেও তাদের কোনো খোঁজ পায়নি। নিখোঁজ তরুণীদের উদ্ধারের পর পুলিশ প্রথমে তাদের মেডিকেল পরীক্ষা করায়, তারপর আদালতে জবানবন্দি রেকর্ড করে। জানা গিয়েছে গত শুক্রবার 22 জন এবং সোমবার 23 জন তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। প্রায় একই সংখ্যক তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয় পরেও পরিচিতদের সঙ্গে পালিয়ে যাওয়া এই তরুণীদের বেশিরভাগেরই বয়স 18 বছরের কম, তাই আইনি প্রক্রিয়া মেনে তাদের আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে এইসব কিশোরী আদালতে পরিবারের কাছে ফিরতে না চেয়ে পরিচিত যুবকের সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করেছে। এর ফলে আইন অনুযায়ী তাদের ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হয়েছে। বর্তমানে সেই কেন্দ্রের জায়গা চেয়ে বেশি সংখ্যক তরুণীকে রাখা হয়েছে, ফলে সেখানে ভিড়ের মতো পরিস্থিতি। দীপাবলির আলোর উৎসবে এবার অনেক ঘরেই নেমে এসেছে নিদারুণ অন্ধকার। একটি ফ্যান ট্রেন্ড এবার অনেক শিশুর জীবন অন্ধকারে ঠেলে দিয়েছে। দেশীয় উপায়ে তৈরি কার্বাইড গান এখন ত্রাস সৃষ্টি করেছে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায়। দীপাবলির 15 থেকে 20 দিন আগে যখন গোটা দেশ বাজি পোড়ানো এবং তার পরিবেশ দূষণ নিয়ে বিতর্কে ব্যস্ত, ঠিক তখনই ইনস্টাগ্রাম এবং ইউটিউবের রিলগুলিতে পিভিসি পাইপ দিয়ে তৈরি এই বাজি গানকে কুল ট্রেন্ড হিসেবে প্রচার করা হচ্ছিল। এমনকি কিছু কন্টেন্ট ক্রিয়েটার একে সবুজ বাজি বলেও দাবি করেছিলেন। 17 অক্টোবর স্থানীয় একটি সংবাদ মাধ্যমে শহরে কার্বাইড পাইপ গানের ব্যবসা দীপাবলির আগে বিপদের ঘণ্টা শিরোনামে এই বিপদ সম্পর্কে সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরের দিনই প্রশাসন কিছু বাজি বিক্রেতার উপর ব্যবস্থা নিয়ে এই ধরনের গান বাজেয়াপ্ত করে, কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব হয়নি। শুধুমাত্র ভোপালেই এই ধরনের বিস্ফোরণে 124 জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব মানুষের চোখের ক্ষতি হয়েছে 30 থেকে 100% পর্যন্ত। 6 জনের অবস্থা এমন যে তাদের এখন চোখ প্রতিস্থাপন করতে হতে পারে। চোখে এত গুরুতর আঘাত যে ডাক্তাররাও হতবাক। ভোপালের গান্ধী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের ডাক্তার কবিতা কুমার, ডাক্তার সুরজ কুবরে এবং ডাক্তার আদিত্য দুবের দল আরিশ এবং প্রশান্ত নামে 2 জনের অস্ত্রোপচার করেছে। কার্বাইড বাজি থেকে তাদের চোখ এমনভাবে ঝলসে গিয়েছিল যে ডাক্তারেরাও বিস্মিত। ডাক্তারেরা অ্যামনিওটিক ঝিল্লি প্রতিস্থাপন এবং সিলেক্টিভ লিম্বল স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করে তাদের চোখের আলো বাঁচানোর চেষ্টা করছেন। গ্রাহকদের সুবিধার্থে 1 নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাংকের বেশ কিছু নিয়ম। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, ব্যাংকিং আইন সংশোধন 2025-এর অধীনে মনোনয়ন সম্পর্কিত মূল বিধানগুলি এবছরের 1 নভেম্বর থেকে বদলে যেতে পারে। আগামী মাস থেকে যে বিধানগুলি কার্যকর হবে তার মধ্যে ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র এবং ব্যাংকে রাখা সুরক্ষা লকারের বিষয়বস্তুর ক্ষেত্রে নমিনেশনের নিয়মে পরিবর্তন করা হয়েছে।
গ্রাহকেরা এখন তাদের ডিপোজিট অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ 4 জনকে নমিনি রাখতে পারবেন। আমানতকারীরা তাদের পছন্দ অনুযায়ী একযোগে বা ধারাবাহিকভাবে নমিনি বেছে নিতে পারবেন। এক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ 4 জনকে নমিনি করতে পারবেন। প্রতি নমিনির জন্য আপনি অংশ বা অধিকারের শতাংশ নির্দিষ্ট করতে পারবেন। এক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ 4 জনকে বেছে নিতে পারেন। এসবিআই ওয়েবসাইট অনুসারে সকল ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে থাকা জিনিস এবং নিরাপদ ডিপোজিট ভল্টের জন্য নমিনি সুবিধে পাওয়া যাবে এবার। বিস্ফোরক স্বীকারোক্তি নারদ মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের একটি অডিও সাক্ষাৎকারে তিনি সাফ জানান, তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে হেনস্থা করার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাকে। তার সত্য যাচাই করিনি আমরা, সেটা মানতে রাজি না হওয়ায় বদলি করে দেওয়া হয় তাকে। শুধু তাই নয়, ম্যাথু স্যামুয়েল যে প্রমাণ দিয়েছিলেন সেটা ভুয়ো বলেও দাবি করেন ওই সিবিআই অফিসার। 2021-এ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয় রাজ্যের 2 মন্ত্রী সহ 4 নেতাকে। গ্রেপ্তার হন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। পরে তারা জামিন পান। এই ঘটনার কয়েক বছর পর মুখ খুললেন মামলার প্রধান তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমার। তিনি স্পষ্ট জানালেন, ওই 4 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার মতো কোনো শক্ত প্রমাণই ছিল না। অভিযোগকারী ম্যাথু স্যামুয়েল যে নথি দিয়েছিল তাও ভুয়ো, সেটা তার ল্যাপটপে তৈরি বলে বিস্ফোরক অভিযোগ তদন্তকারী অফিসারের। সিবিআই আধিকারিকের অভিযোগ, বারবার তাকে তৃণমূল নেতাদের টার্গেট করতে বলা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে গ্রেপ্তার করে চার্জশিট দেওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে। তাকে কে চাপ দিতেন? তারা কি বিজেপি নেতৃত্ব? উত্তরে রঞ্জিত কুমার জানান, বিজেপি কেন সরাসরি আমাকে নির্দেশ দেবে? তারা ডিরেক্টরকে বলতো, ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টরকে বলতেন, তিনি বলতেন HOP কে, তারপরে তিনি চাপ দিতেন আমাকে। কালীপুজোর মণ্ডপের রাতে উচ্চস্বরে বক্স বাজাতে বারণ করায় ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করা হলো এক প্রতিবেশীকে। গ্রেপ্তার অপর প্রতিবেশী দম্পতি। মাত্র 2 বছর আগে ছোটদের একটি পুজোর সহায়তা করে বড়রা। এই পুজোয় অসুস্থতার কারণে বেশি রাত অব্দি মাইক না বাজানোর অনুরোধ করেছিলেন এক যুবক। এই নিয়েই বচসা, তারপর মারধর। এতে গোলমাল বাঁধে সনাতন নস্কর, পিন্টু সাহা এবং তার স্ত্রী ও 2 নিকটাত্মীয়ের সঙ্গে। আচমকাই পিন্টু ছুরি নিয়ে এলোপাথারি আঘাত করে সনাতনকে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় এই ঘটনার পর অভিযুক্ত দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ঘটনার সময় ওই দম্পতি মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হয়েছে। রাশিয়ার একটি নির্মাণ সংস্থায় মোটা টাকা বেতনের চাকরির টোপ দেওয়া হয়েছিল তাকে। সেই ফাঁদে পা দিতেই প্রতারিত হয়েছেন হায়দ্রাবাদের ওই যুবক। তার নাম মোহাম্মদ আহমেদ। জানা গিয়েছে, রাশিয়ায় যাওয়ার পর তাকে জোর করে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মোবাইলে রেকর্ড করা ওই ভিডিওতে আহমেদ বলছেন, আমি যেখানে আছি সেটা সীমান্তবর্তী এলাকা, এখানে যুদ্ধ চলছে। আমরা মোট 25 জন ছিলাম। ইতিমধ্যেই 17 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছে এক ভারতীয়। আমরা 4 জন ভারতীয় রয়েছে। আমরা যুদ্ধে যেতে অস্বীকার করেছি, তারপরেই আমাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। বছর 37-এর আহমেদ হায়দ্রাবাদের খৈরতাবাদ এলাকার বাসিন্দা। সম্প্রতি তাকে চাকরির টোপ দিয়েছিলেন এক এজেন্ট। সেই সূত্রেই গত 25শে এপ্রিল তিনি পৌঁছান রাশিয়াতে। অভিযোগ, সেখানে পৌঁছানোর পরেই ভয়াবহ ঘটনার সম্মুখীন হন তিনি। জোর করে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, হায়দ্রাবাদের একটি রেস্তোরাঁয় বাউন্সারের কাজ করতেন আহমেদ। সেখানেই মুম্বাইয়ের ওই এজেন্টের সঙ্গে তার পরিচয়। তিনি রাশিয়াতে তাকে মোটা টাকার চাকরির প্রলোভন দেন। বলা হয়, একটি নির্মাণ সংস্থায় তাকে কাজ করতে হবে। সেই প্রলোভনে পা দিয়েই ঘটে যায় অঘটন। উৎসবের মরশুমে সাংস্কৃতিক মঞ্চে রাজনীতির রং লাগা নিয়ে ফের চর্চা শুরু হলো। দুর্গাপুরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর গান চলাকালীন আচমকা এক শ্রোতার জয় শ্রীরাম স্লোগানে তাল কাটল অনুষ্ঠানে। মুহূর্তে গান থামিয়ে দেন গায়িকা। তার চোখে মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। মঞ্চ থেকে ইমনের কড়া বার্তা। বুধবার দুর্গাপুর থানায় রক্ষী বাহিনীর উদ্যোগে আয়োজিত কালীপুজো উপলক্ষে ইমন চক্রবর্তীর সঙ্গীত সন্ধ্যায় উপচে পড়া ভিড় ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারও। ইমন যখন অর্ধাঙ্গিনী চলচ্চিত্রের আমি আবার ক্লান্ত পথচারী গানটি শুরু করেন, তখনই শ্রোতা চিৎকার করে জয় শ্রীরাম। সঙ্গে সঙ্গে গান থামিয়ে দেন শিল্পী। শ্রীরামের নাম বলে অন্যদিকে ঘুরে যাও কেন? যদি বলো তাহলে বুক চিতে জয় শ্রীরাম বলবে, পিছন দিকে ঘুরে যাও কেন? গায়িকার মুখে এই কথা শোনার পরেই উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। রাজনৈতিক চাপানোতর ইমন চক্রবর্তী সম্প্রতি মুখ্যমন্ত্রী লেখা ও সুরে পুজোর গান গেয়েছেন এবং মুখ্যমন্ত্রীর হাত থেকেই মহানায়ক সম্মানও পেয়েছেন। তবে এই ঘটনা ঘিরে সিপিএম এর তোপ। সৃজন ভট্টাচার্য বিজেপিকে বিধে বলেন, গান বাজনা যে কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই।
বিজেপির অভিযোগ, বিজেপি নেত্রী কেয়া ঘোষ গানের অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে সমর্থন না করলেও এই ঘটনাকে তৃণমূলের কারসাজি বলে অভিযোগ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ টেনে এবার ভবানীপুরেও হারাবো বলে মন্তব্য করতেই তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শুভেন্দুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র নিশানা করেছেন তৃণমূল নেতা তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অসিত মজুমদার বলেন, ও যদি বাপের বেটা হয় ভবানীপুরে দিদির বিরুদ্ধে দাঁড়া। তৃণমূল নেতার এই আক্রমণের জবাবে থেমে থাকেনি বিজেপি। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল পাল্টা জবাব দিয়ে বলেন, চুঁচুড়ার বিধায়ক বলছেন বিরোধী দলনেতা হাফ পাগল, তাহলে ওনার দিদি কি, শ্রীরামপুরের দাদা কি? এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ঠান্ডা লড়াই যেন প্রকাশ্যে এসেছে। বেশ কিছুদিন ধরে রচনা এবং অসিতকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকি অসিতের বিধানসভা এলাকাতেও রচনার অনুপস্থিতি চোখে পড়েছে। তৃণমূলের অন্দরমহলের খবর অনুযায়ী বিধায়ক অসিতের ঘনিষ্ঠ একজনকে সরিয়ে সাংসদের উদ্যোগে ফণী শহর সভাপতি হয়েছেন। এই অস্বস্তিকর আবহে অসিত মজুমদার অবশ্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বোনের মতো বলে উল্লেখ করেছেন। লজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল মধু চক্রের আসর। বারবার অভিযোগ জানাচ্ছিলেন এলাকাবাসী। দিন রাত বহিরাগত লোকজনের যাতায়াত বাড়ছিল জানিয়ে আপত্তি ছিল অনেকেরই। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় বন্ধ করা হলো লজ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডে রয়েছে বেসরকারি লজ। সেখানেই হানা দেয় বালুরঘাট থানার পুলিশ। অভিযানে এক যুগলকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। রাস্তার ধারে ওই লজে মধু চক্রের আসর চালানোর অভিযোগ লজের ম্যানেজারের বিরুদ্ধে। বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন এলাকায় ছিল লজটি। ভাঙচুরের পর শাটার নামিয়ে লজে তালা মেরে দেন ক্ষুব্ধ এলাকাবাসী। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। কালীপুজো কেটে গেলেও শব্দবাজি ডিজে তাণ্ডব থামেনি পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারে। বুধবার গভীর রাতে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক দম্পতি। অভিযোগ, স্বামীকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়া হয় আর স্ত্রীর উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করে অভিযুক্তরা। আবাসিকদের অভিযোগ, বুধবার রাত প্রায় 1টা নাগাদ পর্ণশ্রী লেকের সামনে তারস্বরের ডিজে বাজানো হচ্ছিল এবং শব্দবাজি ফাটানো হচ্ছিল। সেই সময় কল্লোল সেন শর্মা নামে এক বাসিন্দা এবং তার স্ত্রী বাড়ির বাইরে এসে তা কমাতে অনুরোধ করলে কয়েকজন ব্যক্তি তাদেরকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন এবং অঙ্গভঙ্গি করতে শুরু করেন। অভিযোগ, এরপর ছেলে বাবাকে বাঁচাতে এলে তাকে টেনে নিয়ে গিয়ে মারধরের চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালীপুজোর পর থেকে রাত ভোর ডিজে এবং শব্দবাজির উৎপাত চলছে। আবাসিকদের দাবি, রাত ভোর শব্দ দূষণে ঘুম নেই, বারণ করলেও কেউ শোনে না। কালীপুজোর রাতে মধ্যরাতে বাজির তাণ্ডবে থমথমে ভবানীপুর। অসুস্থ এক বৃদ্ধা, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন তিনিও। অভিযুক্ত এলাকারই 5 যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা বিশ্বে এখন জৈব চাষের রমরমা। এই আবহে ভারতের গোবরের চাহিদা দেশ বিদেশের বাজারে আকাশ ছোঁয়া। ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব ছাপিয়ে এখন গোবর পরিণত হয়েছে এক মূল্যবান কৃষি সম্পদে। কুয়েত থেকে শুরু করে চীন, আমেরিকা, মালদ্বীপ, সিঙ্গাপুর, নেপাল, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব, এই 11টিরও বেশি দেশ নিয়মিতভাবে ভারত থেকে বিপুল পরিমাণ গোবর আমদানি করছে। গোটা বিশ্বে পরিবেশ বান্ধব এবং রাসায়নিক মুক্ত চাষাবাদের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে বহু দেশই রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক ও জৈব সারে মনোযোগ দিয়েছে। জানা গিয়েছে, গোবরের জৈব সার মাটির উর্বরতা বাড়াতে এবং ফলনের মান উন্নত করতে খুবই কার্যকরী। অন্যদিকে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গবাদি পশুর দেশ। প্রায় 30 কোটি গবাদি পশু থেকে দৈনিক প্রায় 3 কোটি টন গোবর উৎপন্ন হয়। বিশেষজ্ঞদের মতে, গোবর শুধু সারই নয়, চীন ও ব্রিটেনের মতন দেশে এটি একটি বিদ্যুৎ এবং বায়োগ্যাস তৈরির অন্যতম উৎস। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি কেজি গোবর এবং গোবরজাত পণ্যের দাম 30 থেকে 50 টাকা পর্যন্ত হতে পারে। সম্প্রতি উদাহরণ হিসেবে কুয়েতের কথা বলা যায়, যারা গত বছর 192 মেট্রিক টন গোবরের অর্ডার দিয়েছিল ভারতকে। সব মিলিয়ে বলা যায়, ভারত থেকে গোবর আমদানি করা দেশগুলির উদ্দেশ্যেও একদিকে যেমন জৈব চাষের প্রচার, অন্যদিকে মাটির উর্বরতা বৃদ্ধি এবং স্বাস্থ্য ঝুঁকি কমানো। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।